অনেকদিন আগে কোনো এক গ্রামে এক সৎ গোয়ালা বাস করত। তার নাম ছিল অমল। গ্রামের বাজারে দুধ বিক্রি করে সে সুখে শান্তিতে সংসার চালাতো। রোজ ভোরবেলা সে গরুর দুধ নিয়ে বাজারে বসতো। গরুর দুধ কে কে নিবে, চলে এসো। ওই যে অমল গোয়ালা দুধ নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি যাই তার কাছ থেকে দুধ নিয়ে আসি। আরে আপনি এসেছেন? হ্যাঁ ভাই হ্যাঁ, আমাকে আধা কেজি দুধ দাও দেখি। আজ বাড়িতে কুটুম আসবে, বেশ কাজ আছে। এখনই দিচ্ছি, এই নিন আপনার জন্য আধা কেজি দুধ। ইগো অমল বাবু, চলে এসেছো সকাল সকাল? জি হ্যাঁ, আসুন আসুন ময়রা মশাই, আজ কতটুকু দুধ লাগবে আপনার? আজ কিন্তু আমার 5 কেজি দুধ দেয়া লাগবে, দোকানে মিষ্টির বড়সড় অর্ডার আছে। এই নাও ভাই 5 কেজি গরুর দুধ। দেখতে দেখতে অমলের ছোট্ট বসার জায়গাটার সামনে বিশাল লাইন লেগে যায়। গ্রামের প্রায় সব মানুষেরাই অমলের কাছ থেকে গরুর দুধ ক্রয় করে। এদিকে রাতুল তার গরুর দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এই অমল গোয়ালার জন্য আমার গরুর দুধগুলো বিক্রি হয় না। এই ব্যাটার ব্যবসাটা যে করেই হোক বন্ধ করতে হবে, নইলে আমি আর এই গ্রামে টিকে থাকতে পারবো না। এইসব ভাবতে ভাবতে রাতুলও গরুর দুধ বিক্রির জন্য ক্রেতাদের ডাকতে থাকে। খাঁটি গরুর দুধ নিয়ে যাও, পানি ছাড়া ঘন দুধ। এসো সবাই এদিকে এসো, কম দামে ভালো গরুর দুধ দিচ্ছি। রাতুলের এত ডাকাডাকির পরও কোনো ক্রেতাই তার কাছে যায় না, বরং সকলে অমলের কাছ থেকে দুধ কিনতে থাকে। উফ, অসহ্য! আজও সবাই অমলের কাছ থেকে গরুর দুধ কিনছে, আর আমার এখানে তো 1 পোয়া দুধও বেচা হলো না। একে একটা শিক্ষা দেওয়া উচিত। এ কথা ভাবতে ভাবতে রাতুল বিরক্ত হয়ে বাড়ির দিকে রওনা দেয়। সারা রাত ভেবে রাতুলের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে। পেয়েছি, অমলকে জব্দ করার জন্য এর থেকে ভালো উপায় আর হতে পারে না। পরদিন কাক ডাকা ভরে উঠে রাতুল অমলের বাড়ির কাছে যায়। অমলের বাড়ির দেয়ালে থাকা ছোট ছোট ফুটো দিয়ে সে দেখে অমল মাত্রই গরুর দুধ সংগ্রহ করে তা বড় পাত্রে রাখছে। অমল এখান থেকে অন্যদিকে গেলেই আমি কাজ শুরু করব। গরুর দুধ নেওয়া হয়ে গেলে তা রেখে অমল যায় স্নান করতে। এদিকে রাতুল অমলের বাড়ির দেয়াল টপকে তার বাড়িতে প্রবেশ করে। দেখ, তোকে এবার আমি মজা দেখাচ্ছি। এই মরা ইঁদুরটা এখন দুধের পাত্রে মিশিয়ে দেব। হা 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 হা। এই বলে রাতুল একটা মরা ইঁদুর দুধের পাত্রে মিশিয়ে দিয়ে নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে যায়। অমল স্নান করে এসে দুধ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। অমল ভাই, 1 পোয়া দুধ দাও তো দেখি। এই নাও। নয়নার বাটিতে দুধ ঢালতেই তাতে একটা মরা ইঁদুর সহ এসে পড়ে। ছি 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 ছি, এ কি ভাই, দুধে মরা ইঁদুর এলো কোত্থেকে? আমি জানি না, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। তোমার কাছে এমন কাণ্ড আশা করিনি বাপু, তোমার থেকে আর দুধ কিনবো না। এরপর নয়না সহ বাকি ক্রেতারা সবাই রাতুল থেকে দুধ কিনে নেয়। পরদিন আবারও অমল দুধ বিক্রি করতে আসে। এবার প্রথম 2-3 জন ভালোই ভালোই যায়, কিন্তু যখন জব্বার দুধ কিনতে আসে তখন দুধের পাত্র থেকে একটা ব্যাঙ বেরিয়ে আসে, আর চারপাশে শোরগোল শুরু হয়ে যায়।
এসব কি হচ্ছে অমল গোয়ালা? কাল তোমার দুধের পাত্র থেকে মড়াই দুধ পাওয়া গেল, আজ ব্যাংক পাওয়া গেল। তুমি আর এই বাজারে দুধ বিক্রি করতে আসবে না। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি। কিন্তু কেউই অমলের কথা বিশ্বাস করছিল না। তখনই ভিড়ের মাঝ থেকে এক বুড়ি বেরিয়ে আসে। বাছারা, তোমরা সবাই থামো, এমন শোরগোল করো না। অমলের কোনো দোষ নেই, এই কাণ্ডগুলো অন্য কেউ ঘটিয়েছে। এমনটা বললে হবে না বুড়িমা, অমলের কাণ্ড তো আমরা নিজ চোখে দেখেছি। এমন সময় বুড়ি তার ঝোলা থেকে কিছু ধুলো সে ব্যাঙের উপর ছিটিয়ে দেয়, আর অমনি ব্যাঙটা কথা বলতে শুরু করে। আমাকে রাতুল এই দুধের পাত্রে এনে রেখেছে, কাল মরা ইঁদুরটাও ওই রেখেছিল, এখানে অমলের কোনো দোষ নেই। সবাই ব্যাঙের কথা বলা দেখে অবাক হয়ে যায়। এরপর বুড়িমা বলে, আমি হলাম জাদুর বুড়ি। আমি দূর জঙ্গল থেকে প্রতিদিন অমলের কাছে গরুর দুধ কিনতে আসি। আর এই রাতুল গত 2 দিন ধরে বন থেকে মরা ইঁদুর, সাপ, ব্যাঙ সংগ্রহ করছিল ঘুরে ঘুরে। তা দেখে আমার বেশ সন্দেহ হয়। আর আজ দেখো কি কাণ্ড ঘটিয়েছে। বুড়ির কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর সবাই অমলের কাছে ক্ষমা চায়। আমাদের সকলকে ক্ষমা করে দাও অমল, আমরা তোমায় ভুল বুঝেছি। আচ্ছা ঠিক আছে ভাই, অমন করে বলো না তোমরা। এরপর অমল সবাইকে ক্ষমা করে দেয়। আর অন্যদিকে লোভী রাতুলের শাস্তি হিসেবে তাকে সবার সামনে কান ধরে উঠবস করানো হয়। আরে আরে, কোথায় চলে যাচ্ছ বন্ধুরা? পরবর্তী পর্বটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। এক গ্রামে 2 বান্ধবী বাস করত, পরি আর জরি। ছোটবেলা থেকে তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ মিল। ধীরে ধীরে তারা বড় হতে থাকে আর তাদের জীবনে অনেক পরিবর্তন হতে থাকে। পরির বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল, এই কারণে তারা অনেক বড় লোক ছিল। অপরদিকে জরি ছিল অনেক গরিব। পরিবারে সে তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে থাকতো। একদিন 2 বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তারা দুইজন তখন ভীষণ খুশি হয়েছিল। পরিদের বাড়িতে বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে চলতে থাকে। সে দিনভর ডিজাইনার ড্রেস, সোনার রূপা, গয়না শপিং করতে থাকে। অপরদিকে জরিদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনবে। পরি আর জরি মার্কেটের জন্য স্কুটি নিয়ে বের হয় বিয়ের ড্রেস আর কিছু জিনিসপত্র কেনার জন্য। পরি ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটা সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য। আরে ওয়াও, দেখ জরি, এই লেহেঙ্গাটা কত সুন্দর, তাই না? আমি ভাবছি বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরবো। হ্যাঁ, লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর, আর এই লেহেঙ্গাটা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে। কিন্তু পরি, দেখ তো, মনে হচ্ছে লেহেঙ্গাটার অনেক দাম হবে। তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা কিনতে পারিস তো। মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে? বল, কত গরিব অসহায় মানুষের মেয়েরা আছে যারা তাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে। তখন তারা স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে। আরে এরকম কিছুই না, সবকিছুই হলো সামর্থ্যের বিষয়। আমার সামর্থ্য আছে তাই আমি কিনতে পারছি। আচ্ছা বাদ দে, তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর। আরে না না পরি, আমার এত টাকা নেই যে আমি নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনবো। আমার একটা পুরনো লেহেঙ্গা আছে যেটা আমি মাত্র একবার পরেছিলাম, সেটাই আমি বিয়ের দিন পরে ফেলবো। পাগল হয়ে গিয়েছিস জরি? বিয়ে খুব স্পেশাল একটা জিনিস, তোকে নতুন লেহেঙ্গা নিতেই হবে।
চল, আমি তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি। জরির কাছে এত টাকা ছিল না যে বিয়ের জন্য মন মতো জিনিসপত্র কিনতে পারবে, যার কারণে সে তার বান্ধবীর কাছ থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না। পরি তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটা কিনে নিয়েছিল, আর সে জরিকে লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল, কিন্তু জরি কোনোভাবেই রাজি ছিল না। সে পরীকে মানা করে দিয়েছিল। বাড়িতে যেতে যেতে জরি তার মায়ের কথা ভাবতে থাকে। তার মা তার জন্য অনেক কষ্ট করেছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তার মা কতই না কষ্ট করে। রাতের বেলা জরি তার মাকে তার মনের সব কথাগুলো খুলে বলে। মানে মা, বিয়ের জন্য সবাই নতুন জামা আর গয়না কিনছে, ওরিও বিয়ের জন্য অনেক কিছু কিনেছে। আমার তো নতুন জামা পরতে খুব ইচ্ছে করে মা, কিন্তু আমরা তো খুব গরিব, আমাদের কি বা করার আছে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি আমার মনকে বুঝিয়ে নিব মা। মা জরি, মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে, তবে মারে, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো আমাদের খুশি থাকতে হবে। আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন। এই কথা বলে জরির মায়ের চোখে পানি চলে আসে। মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত নেই, কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে। মা, তুমি চিন্তা করো না, আমার যে পুরনো লেহেঙ্গা আছে আমি সেই লেহেঙ্গাটিই পরবো। আমার যা রয়েছে আমি তাতেই খুশি। এই কথা শোনার পরে জরির মা জরিকে জড়িয়ে ধরে। তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয়। পরদিন সকালে জরির মা বাগানের ঘাসগুলোকে পানি দিচ্ছিল। যখনই পানি ঘাসের উপর পড়ে, ঘাসগুলো সজীব হয়ে ওঠে, আর ঘাসগুলো চকমক করছিল। পানির ফোঁটাগুলো এমনভাবে জ্বলজ্বল করছিল যা দেখতে হীরার মতো মনে হচ্ছিল। তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে মনে মনে ভাবতে থাকে, আমি তো ঘাসের একটা লেহেঙ্গা বানাতে পারি। তারপর জরির মা ছোট ছোট ঘাসগুলোকে তুলে একসাথে করে, আর সারাদিন ধরে ঘাসগুলোকে দিয়ে একটা ঘাসের লেহেঙ্গা সেলাই করে ফেলে। যখন লেহেঙ্গাটি সেলাই হয়ে একদম তৈরি হয়ে যায়, তখন লেহেঙ্গাটি দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গার থেকে কম লাগছিল না। লেহেঙ্গাটির গাঢ় সবুজ রং আর চকচকে হীরার মতো পানির বিন্দুকণা সব মিলিয়ে লেহেঙ্গাটিকে কোনো একটি জাদুর লেহেঙ্গা মনে হচ্ছিল। জরিকে যখন তার মা লেহেঙ্গাটি দেয়, তখন জরি খুশিতে নেচে ওঠে। মা, এই লেহেঙ্গাটি তো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর লেহেঙ্গা তুমি কি করে বানিয়েছো? এটা তো শুধু মায়ের ভালোবাসা রে মা, তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। মা, আমাদের যেটুকু সামর্থ্য আছে আমি তাতেই খুশি, আমার আর কিছু চাই না। মা, তুমি আমাকে যা দিয়েছো তা আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার। বিয়ের দিন পরের লেহেঙ্গা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল, কিন্তু তার আগে জরির বিয়ের সময় ছিল। জরি তার ঘাসের লেহেঙ্গা পরে বিয়ের আসরে আসে। লেহেঙ্গাটি একদম পরীদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল। সুন্দর আলোয় ঝলমলে হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর তার এত সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে জরি, তোকে তো দেখতে একদম রানের মতো লাগছে। এই লেহেঙ্গাটি তো স্বর্ণের লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে। পরি, এটা তো আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহের ছোঁয়া মাত্র, যা এই লেহেঙ্গায় ঝলমল করছে। সব মেহমান জরির লেহেঙ্গার অনেক প্রশংসা করে, আর লোকজন সে ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞাসা করতে থাকে। তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে, আর এভাবেই ঘাসের লেহেঙ্গা গ্রামে বিখ্যাত হতে থাকে। অপরদিকে পরি হতাশা আর লজ্জা নিয়ে তার স্বর্ণের লেহেঙ্গার দিকে দেখে। স্বর্ণের লেহেঙ্গা শুধু বাইরে থেকে ঝলমল করছিল। জরি লেহেঙ্গার ভেতরে যে ভালোবাসা লুকিয়েছিল তা কোনো দামি লেহেঙ্গার ভেতরে ছিল না, কারণ বিয়ের কোনো কেনাকাটাই তার মা বাবার সাথে ছিল না। একদিন পরি তার স্বর্ণের লেহেঙ্গাটি বিক্রি করে দেয়, আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয়। সে তার নিজের জন্য জরির মায়ের কাছ থেকে একটি লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে। জরির মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটি তাকে বানিয়ে দেয়। বিয়ের দিন পরি সেই লেহেঙ্গাই পরে। তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না।
জরি, তুই আমাকে শিখিয়েছিস সত্যিকারের ভালোবাসা কোনো টাকা পয়সায় না, আপনজনের ভালোবাসা ও স্নেহ থেকে পাওয়া যায়। তোর এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ। ওরে, কখনো কখনো খুব সামান্য জিনিসে আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই। তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস, তারা সারা জীবন মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে। দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে। গ্রামের লোকজন জরির মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে আর তাদের কাছেও টাকা আসে। এখন জরিও তার মায়ের কাছে অনেক টাকা থাকে আর সেই সাথে তাদের অনেক সম্মানও বেড়ে যায়। তাদের সেই টাকা দিয়ে জরির মা তার জন্য স্বর্ণের গয়না আর অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয়। এভাবেই সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে। গ্রামের লোকজন জরিও তার মায়ের উপর গর্ববোধ করে। মুরব্বীরা তাদের ছোট ছোট বাচ্চাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি গহনা ও টাকা পয়সার মধ্যে না, আপনজনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায়। আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে।